দর্শক, বিশ্বকাপ কভার করতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন সহকর্মী তাহমিদ অমিত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অমিত, বাংলাদেশের পরবর্তী গন্তব্য তো ডালাস, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। ইনজুরি রয়েছে শরীফুলের, তবে যদি অপেক্ষাকৃত ছোট দল তথাকথিত যাদের বলা হয়, যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, পাপুয়া নিউগিনি একটু আগে ক্যারিবিয়ানদের যেভাবে চেপে ধরেছিল, যেভাবে পরীক্ষা নিল, সব মিলিয়ে প্রথম দুটো ম্যাচ কেমন জমছে, আসলে কেমন জমবে, কেমন ইঙ্গিত দিচ্ছে এবারের বিশ্বকাপে? দারুণ জমেছে শান্ত। আসলে আপনার কথাতে খুবই স্পষ্ট ভাবে আছে যে প্রথম দুটো ম্যাচ কিরকম জমেছে। আসলে যেভাবে মানে যুক্তরাষ্ট্র ক্রিকেট খেলেছে, শুধু যুক্তরাষ্ট্র না, কানাডা যেভাবে ব্যাটিংটা করেছে, আপনি চিন্তা করেন যুক্তরাষ্ট্র দলে যে আলী খান বোলিং করছে, ওদের বোলিং আক্রমণ কিন্তু খুবই ভালো। তার বিপক্ষে একটা 194 রানের ইনিংস, একটা হচ্ছে প্রায় অলমোস্ট 400 রানের ইনিংস হয়েছে। টি-20 ক্রিকেটে এটাই দেখতে চায়। পরের ম্যাচটা পাপুয়া নিউগিনির কথা বললেন, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এবারে টুর্নামেন্টের টপ ফেভারিট বলছেন অনেকে, আছে বলছে। সেই দলের বিপক্ষে যেভাবে পাপুয়া নিউগিনি খেলছে সত্যি অসাধারণ। এই দলগুলো দেখে বরং হতাশ হতে হয়। অন্য দলগুলো যেভাবে এগিয়েছে, আমার তো মনে হয় বাংলাদেশ এগোয়নি, বরং তার থেকে কিছুটা পিছিয়েছে। এবং আশপাশের আমরা যারা গণমাধ্যম কর্মী আছে, সত্যি কথা বলতে এক ধরনের লজ্জায় পড়তে হয়। আমাদের দল নিয়ে অনেকেই অনেক রকম কথাবার্তা বলে, এটাই খুব স্বাভাবিক। বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট হচ্ছে কিনা সেরকম প্রশ্নও কিন্তু ওঠে, যেটা আমাদের জন্য খুব বিব্রতকর। অমিত, একটু বাংলাদেশের প্রসঙ্গে যদি আসি, আসলে ডালাসে ম্যাচ তো 8 তারিখে বাংলাদেশের, পরবর্তী গন্তব্য নিশ্চয়ই সেখানে। এখন কি অ্যাক্টিভিটি চলছে? পাশাপাশি শরীফুলের যে আপডেটটা আসবে, সেটার কোনো এই মুহূর্তে কোনো আপডেট জানতে পেরেছেন কিনা? সব মিলিয়ে বাংলাদেশ টিমের কিছু আপডেট যদি, যেটা আপনার কাছে আছে, যদি জানানোর চেষ্টা করেন। হ্যাঁ, সেটা হচ্ছে বাংলাদেশ টিম এর মধ্যে ডালাসে রওনা হয়ে গেছে। আমার যতটুকু মনে হচ্ছে ডালাসে অথবা কাছাকাছি সময় পৌঁছে গেছে ডালাসে। আজকে তাদের কোনো আনুষ্ঠানিক কার্যক্রম নেই। আগামীকাল থেকে তাদের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে ডালাসে। এবং আমি হয়তোবা তার আগেই ওইখানে ডালাসে পৌঁছে যাব। তখন আরো আপডেট জানাতে পারবো আপনাদেরকে কি হচ্ছে। কিন্তু বাংলাদেশ দলের এই অনুশীলন নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্টও বিরক্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের অনেকের সাথে কথা হয়েছে। তারাও বাংলাদেশ টিমের অনুশীলন মানেই হচ্ছে ঐচ্ছিক অনুশীলন, বলা অপশনাল অনুশীলন দেওয়া হয়। প্রতিটা দল যেখানে পুরো দল অনুশীলন করছে, ভারতীয় দল পর্যন্ত ড্রপ ইন উইকেটে পরপর 2 দিন অনুশীলন করেছে, সবাই সেই অনুশীলন সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশ কেন ঐচ্ছিক অনুশীলন করে তার ব্যাখ্যা আসলে আমরা 2019 বিশ্বকাপের কথা মনে আছে কিনা, সেই সময় স্টিভ রোডসকে নিয়ে এরকম সমালোচনা হয়েছিল যে তিনি খুব নরম কোচ, সেই জন্য প্লেয়ারদেরকে তিনি ছুটিতে দেন। হাতুরু সিং কড়া হেডমাস্টার আনা হয়েছে। তারপরও আসলে একই ছবিটা চলমান অবস্থায় আছে। সমস্ত বাঙালি দেশের ক্রিকেটের সংস্কৃতিতে পরিণত হয়েছে এটা, যে আপনি আসবেন, ঐচ্ছিক অনুশীলন করবেন, বিভিন্ন রকম অনুষ্ঠানে যাবেন, সেটা। আর আপনাদের নিশ্চয়ই সব থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে শরীফুলের ইনজুরি, হাতে সেলাই পড়েছে তার। এই অবস্থায় আসলে সেলাই কাটা, যেহেতু তার যে হাতে তিনি বোলিংটা করেন সেই হাতে তার সেলাই পড়েছে, সেই জন্য একটু শঙ্কা তো থাকে। এই সেলাই কেটে একজন পেসার সুস্থ হয়ে ফেরাটা আমার কাছে ব্যাপারটা অনেক শঙ্কা। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী অমিত আমাদের সঙ্গে যুক্ত আছেন। অমিত, যেমনটা শুনছিলাম, যেমনটা অলরেডি সবাই জানেন, একটু এখনকার আপডেটটা এবং যে জায়গাটায় ডক্টর দেবাশিস বলছিলেন, আসলে একটা শঙ্কা তো রয়েছেই, তবে খুব দ্রুত জানানো হবে। শরীফুলের যে ইনজুরি, এখনো পর্যন্ত বিসিবি যেটা জানায়নি, আপনার কি মনে হয় কতটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে? প্রথম ম্যাচটা মিস করে ফিরতে পারবে কিনা শরীফুল? আপনার মনে আছে কিনা রঞ্জন, ইনজুরির পর পর থেকে আমি কিন্তু বারবার একটু আপনাদেরকে জানাচ্ছিলাম, ইনজুরিটা আমার খালি চোখে দূর থেকে দেখে বড় মনে হয়েছিল। এবং আমি তখনই বলছিলাম যে সেলাই পড়তে পারে, দেখেন এটা আমার একদম পারসেপশন ছিল। তখন পর্যন্ত কোথাও নিয়ে যাওয়া হয়নি, ইভেন হসপিটালের পথে তিনি ছিলেন। আমার দেখে মনে হচ্ছিল, যেহেতু হাত যেভাবে ফেটে গেছে, আমার মনে হচ্ছে এখানে সেলাই পড়ার কথা। তখনই আমি সেই সংখ্যাটা জানিয়েছিলাম। আশপাশেও বলছিলাম যে এটা একটা আলাদা নিউজ, অনেক বড় কিছু ঘটনা হতে যাচ্ছে সম্ভবত শরীফুলকে নিয়ে। এবং আলটিমেটলি তাই হয়েছে। প্রথম দেখেন একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি দলের ম্যানেজার রাবিদ ইমাম কিন্তু সেলাইয়ের কথা বলেননি। যখন গভীর রাতে দেবাশিস চৌধুরী জানালেন, তখন তিনি নিশ্চিত করেছেন হাতে 6টা সেলাই পড়েছে। আসলে এইটা দেখেই একজন পেসারের তার বোলিং হ্যান্ডে সেলাই পড়াটা আমার কাছে কেন জানি মানে ব্যাপারটা অত সহজ কিছু না। এই সেলাই শুকাবে, আপনি জানেন হাতে যে কোনো মুহূর্তে 140-50 কিলোমিটার বেগে ফিরতি একটা বল এসে কিন্তু সেলাই লাগতে পারে, যে জায়গাটা সেলাই কাটা হয়েছে। মানে তিনি হয়তো বল করতে পারবেন, তাকে তো বল ধরতে হবে। 140 কিলোমিটার একটা বেগে বল যখন হাতে এসে লাগবে ওই সেলাইয়ের জায়গাটায়, ব্যাপারটা আসলে মানে কাগজে কলমে হয়তো মনে হতে পারে তিনি সুস্থ হয়ে গেছেন, সেলাইটা কাটা হয়েছে, শুকায় গেছে। শুকায় যাওয়া মানেই তো এটা নয় যে তিনি বলটা রিসিভ করতে পারবেন, হাতে জোরে বল আসতেই পারে। সেই জন্য একটা শঙ্কা তো থাকে। এবং একজন
পেসারের যখন আনমনে মনে হবে, আপনি যখন অসুস্থ থাকবেন, আপনি জানেন হাতে লাগানো যাবে না বলটা, সেইভাবে তিনি 100% কখনো দিতে পারেন না, কিন্তু যে আমার এই বলটা সচেতন থাকতে হবে, বলটা এই হাতে লাগানো যাবে না, এইভাবে আসলে ক্রিকেটটা অন্তত খেলা যায় না। আমার মনে হয় তো হাসান মাহমুদ তো আছেন, দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিম ডিসিশনটা কি নেয়, কিন্তু আমার কাছে বাস্তবিক মনে হয় না যে শরীফুল ওয়ার্ল্ড কাপে খেলতে পারে। অমিত, অসংখ্য ধন্যবাদ। তবে এটা না হোক, আমরা সেই প্রত্যাশা করছি। অন্যতম নির্ভরযোগ্য বোলার শরীফুল তিনি ফিরুক, সেটাই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে।